ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Yes, yes, yes. I am the king of Bohemia. Watson, Watson, what a beautiful woman. I saw her for just 1 second and I just became completely mesmerized. আপনি কি একটু সুস্থ বোধ করছেন? আপনি না থাকলে তো আমি আজ খুব প্রবলেমে পড়ে গেছিলাম। ম্যাডাম আজ ভোর 5:15 ট্রেনে চলে গেছেন ফরএভার। ম্যাডাম আগুন লেগেছে, কিছু একটা করুন ম্যাডাম, আগুন লেগেছে কিন্তু বুঝতে পারছি না কি করবো। দেশ এন্টারটেনমেন্ট পিকচারের নিবেদন গল্প স্বল্প, প্রধানত রহস্য, রোমাঞ্চ ও ভৌতিক গল্পই থাকে আমাদের এই অডিও সেকশনে। আজ আপনাদের জন্য স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক কাহিনী আ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। প্রধান চরিত্রে শার্লক, ডক্টর ওয়াটসন, বোহেমিয়ান কিং ও আইরিন অ্যাডলার। গল্পের সূত্রধর আমি শুভময়। শুরু হচ্ছে আজকের গল্প স্যার আর্থার কোনান ডয়েলের লেখা আ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। আমার বন্ধু শার্লক হোমসের চোখে তিনিই ছিলেন দ্য ওম্যান। তার মানে এই নয় যে মেয়েটির প্রতি কোনো দুর্বলতা ছিল হোমসের। মন যার ঘড়ির কাঁটার মতো সুসংযত, কোনো ভাবাবেগ সেখানে ঠাঁই পায় না। হিসেবি মন আর তীক্ষ্ণ দৃষ্টির একটা যন্ত্র বললেই চলে তাকে। ভাবালুতার কোনো দাম নেই তার কাছে। এসব দুর্বলতাকে প্রশ্রয় দিলে নাকি বিচার শক্তি ঘুলিয়ে যায়। ও হ্যাঁ, যার কথা বলছিলাম তার নামটাই তো বলা হয়নি। তিনি হলেন আইরিন অ্যাডলার। এই আইরিন অ্যাডলারকে পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা সিংহাসনে বসিয়েছিল আমার বন্ধু শার্লক হোমস। বিয়ের পর থেকেই হোমসের সঙ্গে যোগাযোগ কমে এসেছিল আমার। যেমনটা হয় আর কি, নিজের সংসার, আলাদা ঘর, সেসব নিয়েই তখন আমি মশগুল। হোমস সব সামাজিকতার ধার ধারে না। বেকার স্ট্রিটের ডেরায় রাশি রাশি বই, গোয়েন্দাগিরি আর কোকিনের নেশা নিয়ে সে রইল সম্পূর্ণ আলাদা জগতে। মাঝে মাঝে অবশ্য খবরের কাগজে চোখে পড়তো তার কীর্তি কাহিনীর সংবাদ। তখন নতুন করে ডাক্তারি শুরু করেছি। একদিন রাত্রিবেলা রোগী দেখে বাড়ি ফিরছি, বোধহয় 20শে মার্চ 1888। বেকার স্ট্রিট দিয়ে সেই চিরপরিচিত দরজার সামনে এসে থমকে দাঁড়ালাম। চোখটা ওপরে তুলে দেখলাম ওপরের ঘরে একটা লম্বা রোগা চেহারার ছায়ামূর্তি এ প্রান্ত থেকে ও প্রান্ত অব্দি দ্রুত পায়চারি করছে। দেখলাম মাথাটা বুকের ওপর ঝুঁকে রয়েছে, দুহাত পেছনে মুষ্টিবদ্ধ। অর্থাৎ কোকেনের নেশা কাটিয়ে উঠেছে হোমস। কাজের নেশায় বুঁদ হয়েছে। মাথায় হয়তো কোনো সমস্যার ভূত চেপেছে, তাই হয়তো এত ছটফট করছে। আমি আর 7-5 না ভেবে উঠে এলাম ওপরকার ঘরে। হোমস আমাকে দেখলো, খুশি হলো, কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করলো না। তৎক্ষণাৎ চুরুটের বাক্সটা এগিয়ে দিয়ে মদের বোতলের দিকে আঙুল তুলে ইশারা করলো। বিয়ে করে সুখী হয়েছে দেখছি। 7.5 পাউন্ড ওজনও বেড়েছে। 7। একটু ভাবলে পারতাম। তা আবার নতুন করে ডাক্তারি শুরু করেছো? তুমি জানলে কি করে? দেখে ওয়াটসন, দেখে। আরও দেখছি সম্প্রতি খুব ভিজেছো বৃষ্টিতে, আর আর একটা অকমাধারী ঝি জুটিয়েছো বাড়িতে। ভায়া, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? সেকাল হলে কিন্তু তোমায় নির্ঘাত জ্যান্ত পুড়িয়ে মারা হতো। হ্যাঁ, গত বৃহস্পতিবার গায়ে গিয়েছিলাম, হেঁটে গিয়েছিলাম। সে জল টল কাদা লেগে একবারে যাচ্ছে তাই অবস্থা। ফিরেছি অতি কষ্টে, কিন্তু জামা কাপড় পাল্টানোর পরেও তুমি জানলে কি করে বলো তো? আর ওই যাচ্ছে তাই ঝিটাকেও স্ত্রী বিদায় করেছে, অথচ তুমি। তোমার বা পায়ের জুতোর পাশাপাশি দুটো আঁচড়ের দাগ পড়েছে, দেখো। কই? ও হ্যাঁ, তাই তো। তা কাদা তুলতে গিয়েছিল যে সে ডাহা নারী, অর্থাৎ বাদলার দিনে রাস্তায় বেরিয়েছিলে
এবং যে ঝিটিকে দিয়ে জুতো সাফ করিয়েছিলে সে ঝাল ঝেড়ে দিয়েছে তোমার জুতোর ওপরে। তোমার গায়ে আয়োডোফর্মের গন্ধ, ডান হাতের বুড়ো আঙ্গুলে সিলভার নাইট্রেটের কালচে দাগ, আর স্টেথোস্কোপ রাখার জন্য উঁচু টুপি। দেখে কি অনায়াসেই বলা যায় না যে রোগী নিয়ে ব্যস্ত হয়েছেন ডাক্তার? এই এত সহজ করে তুমি বলো না, মনে হয় যেন আমারই বলা উচিত ছিল। তুমি দেখো ঠিকই, কিন্তু ঠিক খুঁটিয়ে দেখো না, মানে অবজার্ভ করো না। তোমার আর আমার মধ্যে তফাৎ সেখানে। এই যেমন ধরো নিচের হল ঘর থেকে এই ঘরে উঠবার এই যে সিঁড়িটা আছে সেটা তুমি দেখেছো নিশ্চয়ই? তা নিশ্চয়ই। কতবার দেখেছো? হ্যাঁ, তা কয়েকশোবার তো বটেই। তা কটা ধাপ আছে সিঁড়িতে বলতে পারবে? এই রে, তা তো বলতে পারবো না। কিন্তু আমি পারবো, কেননা তুমি শুধু দেখেছো, অবজার্ভ করো। আমি করেছি। মোট 17টা ধাপ আছে সিঁড়িতে। আমার ব্যাপার নিয়ে তুমি লেখালেখি শুরু করেছো বলেই তোমাকে একটা জিনিস দেখাই, বুঝলে? ওই টেবিলের ওপরে দেখো একটা গোলাপি খামে মোড়া একটা চিঠি আছে, ওটা আনো। এবার জোরে জোরে পড়ো। চিঠির কাগজ তো বেশ পুরু, কিন্তু তারিখ, সই, ঠিকানা কোথায়? কিছুই তো নেই। দাঁড়াও খুলি। আজ রাত 7:45টার সময় একটা অত্যন্ত গোলমেলে ব্যাপারে পরামর্শ করার জন্য মুখোশ পরে একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করবেন। আচ্ছা, ঘরে থাকবেন। রহস্যের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। তোমার কি মনে হয়? সূত্র হাতে না আসা পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছানো মারাত্মক ভুল ওয়াটসন কখনো করতে নেই। চিঠিটা দেখে তোমার কি মনে হয়? যিনি চিঠি লিখেছেন তিনি বড় লোক। কাগজটা তো রীতিমতো শক্ত, মজবুত। আর বেশ দামিও মনে হচ্ছে। খাঁটি কথা। এই কাগজ ইংল্যান্ডে পাওয়াই যায় না। এবার ওটাকে আলোর সামনে ধরো। দাঁড়াও, এই তো জল ছাপটা স্পষ্ট দেখতে পাচ্ছি। স্মল জি এর পাশে একটা ক্যাপিটাল ই, একটা ক্যাপিটাল পি, আর ক্যাপিটাল জি এর সঙ্গে একটা স্মল টি। কি বুঝলে? কারিগরের নাম বা মনোগ্রাম? না, স্মল জি এর সঙ্গে স্মল টি থাকার মানে গেসেলশাফট, জার্মান শব্দ, মানে কোম্পানি। ওই আমরা কোম্পানিকে যেভাবে কোং লিখি ওরাও ঠিক তেমনি গেসেলশাফটকে ওইভাবে লেখে। ক্যাপিটাল পি মানে পেপার, আর বাকি রইল ক্যাপিটাল ই আর স্মল জি। এর মানেটা দাঁড়াও, কন্টিনেন্টাল গ্যাজেটিয়ারটা দেখলেই বোঝা যাবে। ইগ্রো, ইগ্রোনিটস, ইগ্রিয়া, আর এই হলো বোহেমিয়া। ভাষা জার্মান, কাঁচ আর কাগজের কারখানার জন্য বিখ্যাত। বলো কি বুঝলে? কাগজটা তৈরি হয়েছে বোহেমিয়ায়, এবং পত্র লেখক একজন জার্মান। চিঠি লেখার কায়দা দেখলেই বোঝা যায়। কেবল জার্মানরাই কথার শেষে ক্রিয়া বসায়। ও হ্যাঁ, ভদ্রলোক কিন্তু এসে গেছেন। কথা শেষ হতে না হতেই ঘোড়ার পায়ের টকবক শব্দ, গাড়ির চাকার ঘর ঘর আওয়াজ এবং দোরগোড়ায় ঘণ্টার ধ্বনি শোনা গেল। হোমস বলল, দু ঘোড়ায় টানা গাড়ি বলে মনে হচ্ছে। পরক্ষণেই উঁকি দিল জানলায়। ঠিক বলেছি, জোড়া ঘোড়ায় টানা ব্রুহ্যাম গাড়ি। এক একটা ঘোড়ার দামই কমসে কম 150 গিনি তো হবেই। মাই ডিয়ার ওয়াটসন, এ কেসে টাকা আছে হে। এই আমি বরং চাই। মোটেই না, কেসটা কিন্তু ইন্টারেস্টিং। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, না থাকলে কিন্তু আবার তোমায় আফসোস করতে হবে। ধীর স্থির ভারিক্কি পদশব্দ সিঁড়ি বেয়ে ওপরে উঠে এসে স্তব্ধ হলো দরজার সামনে। পরক্ষণেই টোকা পড়ল পাল্লায়। বেশ জোরে গাঁট ঠোকার আওয়াজ, যেন কর্তা ব্যক্তি কেউ। মিস্টার হোমস, ভেতরে আসুন। ঘরে যিনি ঢুকলেন, মাথায় তিনি রীতিমতো ঢ্যাঙা, হাইট আন্দাজ 6.5 ফুট, হারকিউলিসের মতো গড়ন পেটন, পোশাক দারুণ দামি এবং ভীষণ জমকালো, যা সচরাচর ইংল্যান্ডের রুচিতে আটকায়। সারা গায়ে যেন কুবেরের সম্পদ ঢেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
মাথায় হ্যাট, আধখানা মুখ কালো মুখোশে ঢাকা। একটা হাত মুখোশ ছুঁয়ে রয়েছে, যেন ঢোকবার আগে এইমাত্র লাগালেন। মুখের নিচের দিকে প্রখর ব্যক্তিত্ব যেন ছিটকে বেরুচ্ছে। মোটা ঠোঁট আর লম্বা থুতনিতে গোয়ার তুমি, গাজোয়ারি আর মনের চোট বেশ স্পষ্টভাবে ফুটে উঠেছে। রুক্ষ জার্মান উচ্চারণে বললেন, চিঠি পেয়েছেন? বসুন। ইনি আমার বন্ধু এবং সহযোগী ডক্টর ওয়াটসন। কার সঙ্গে কথা বলছি জানতে পারি কি? আমার নাম কাউন্ট ফন ক্র্যাম, বোহেমিয়ার খানদানি আদমি আমি। একে বিশ্বাস করা চলে তো? উঠে দাঁড়াতে যাচ্ছি, টেনে বসিয়ে দিল হোমস। হয় দুজনে শুনবো, না হয় কেউ না। এনার সামনেই আপনি বলতে পারেন। ওকে ফাইন, তাহলে কথা দিতে হবে এই ব্যাপারটা কারুর কাছে প্রকাশ করা যাবে না, অন্তত 2 বছর তো নয়, কারণ তাহলে হয়তো ইউরোপের ইতিহাসটাই বদলে যেতে পারে। কথা দিলাম। হ্যাঁ, আমিও কথা দিলাম। আমাকে যিনি পাঠিয়েছেন তিনি চান না আমার পরিচয় ফাঁস হয়ে যাক, কাজেই মুখোশ নিয়েছি সেই কারণেই। আর আমার আসল নামটাও আপনাকে বলিনি। জানি। বোহেমিয়ার অমস্টাইন রাজবংশের সুনাম রক্ষা করার জন্যই কিন্তু এই সাবধানতা। তাও জানি। অবাক হলেন রহস্যময় মক্কেল। হোমসের নাম ডাক যে অকারণে হয়নি তা যেন বুঝতে পারলেন। তাই ও ম্যাজিস্ট্রি যদি একটু খোলসা করে বলেন সব কথা, তাহলে আমার পক্ষে আসলে একটু ইনভেস্টিগেট করতে সুবিধা হয় আর কি। তড়াক করে লাফিয়ে উঠলেন বিরাট দেহী আগন্তুক। দুমদাম করে ঘরময় কিছুক্ষণ চরকিপাক দিয়ে এক টানে মুখোশ খুলে নিয়ে নিক্ষেপ করলেন মেঝেতে। ইয়েস ইয়েস ইয়েস, আই অ্যাম দ্য কিং অফ বোহেমিয়া। এত এত লুকোচাপা কিসের? আমিও তো তাই বলি। আপনি মুখ খুলবার আগেই বুঝে গিয়েছিলাম যে আজ আমার ঘরে পায়ের ধুলো দিচ্ছেন স্বয়ং ডিউক। ব্যাপারটা এতই গোপনীয় যে কাউকে বিশ্বাস করতে পারেনি, তাই প্রাগ থেকেই এই ছদ্মবেশ। শুরু করুন। বছর 5 আগে ওয়ার্সা নগরে নামকরা অভিনেত্রী আইরিন অ্যাডলারের সঙ্গে আমার আলাপ হয়। নামটা শুনেছেন নিশ্চয়ই। ডাক্তার, নামের লিস্টটা বার করো তো। নামী ব্যক্তিদের যাবতীয় বৃত্তান্ত লিখে রাখত হোমস, দরকার মতো তা কাজে লাগতো। আইরিন অ্যাডলারের নাম পেলাম একজন ইহুদি প্রফেসর আর মিলিটারি অফিসারের নামের মাঝে। দাও। নিউ জার্সিতে জন্ম, 1858। ইম্পিরিয়াল ওয়ারস থিয়েটারের মূল গায়িকা। তো থিয়েটার ছেড়ে দিয়ে লন্ডনে আছেন, বুঝেছি। তা একে যেসব চিঠি লিখেছেন তা এখন ফেরত চান, তাই তো? তাই বলতে পারেন। তা লুকিয়ে বিয়ে করেছিলেন? মোটেই না। দলিল টলিল বা প্রশংসাপত্র জাতীয় কিছু আছে? একদম না। তাহলে সে চিঠি যে আসল তা প্রমাণ করা যাবে কি করে? আমার হাতের লেখা দেখে। হাতের লেখা তো জাল করা যায়। প্যাডের কাগজও আমার। তাও চুরি করা যায়। শিলমোহরটাও যে আমার। তাও নকল করা যায়। কিন্তু আমার ফটো? সে আর এমন কি, কিনতে পাওয়া যায়। কিন্তু দুজনে একসঙ্গে আছে ওই ফটোতে। সর্বনাশ! এইখানে খুব কাঁচা কাজ করে ফেলেছেন ইউর ম্যাজেস্টি। তখন কি আর কাণ্ডজ্ঞান ছিল আমার? বয়স কম, যুবরাজ ছিলাম। এখনই তো মাত্র 30 বছর বয়স আমার। ফটোটা ওর কাছ থেকে এখন সরাতে হবে। সে চেষ্টাও হয়েছে, পারিনি। তাহলে কিনে নিন। না, উনি বেচবেন না। তো চুরি করেন। 5 বার চেষ্টা করেছি, 2 বার চোট দিয়ে, একবার দেশ বেরানোর সময় মালপত্র সরিয়ে, আর 2 বার পথে ঘাপটি মেরে থেকে। একবারের জন্যও পারিনি। আচ্ছা, তা ছবি নিয়ে কি করতে চান উনি? স্ক্যান্ডিনেভিয়ার রাজকন্যার সঙ্গে আমার খুব শিগগিরই বিয়ে হবে। মেয়েটি যদি জানতে পারে আমার চরিত্র ভালো নয়, বিয়ে ভেঙে যেতে পারে। আইরিন অ্যাডলার ছবিখানা সেইখানেই পাঠাবে। ও, তা পাঠিয়ে দেননি তো? না, মনে হয় বিয়ের কথা যেদিন অফিসিয়ালি ঘোষণা করা হবে সেই দিনই পাঠাবে, অর্থাৎ আপনার সামনের সোমবার। বুঝলাম। 3টে দিন হাতে সময় পাওয়া যাবে।
তা আপনি আপনি লন্ডনেই আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ল্যাংহামে পাবেন আমাকে। ওকে, খবর সেখানেই দেবো। তা দেনা পাওনার ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, যা বলবেন তাই হবে। রাজ্যের খানিকটাও দিয়ে দিতে পারি আপনাকে। কিন্তু কিন্তু মিস্টার হোমস, ফটোটা আমার চাই। সে না হয় হলো, কিন্তু আপাতত কিছু হাত খরচ। একটা চামড়ার ব্যাগ বার করে টেবিলে রাখলেন গ্র্যান্ড ডিউক। এই ব্যাগটার মধ্যে 300 মোহর আর 700 পাউন্ডের নোট আছে। চলবে তো? রিসিপ্টটা নিয়ে যান প্লিজ। বাই দ্য ওয়ে, আইরিন অ্যাডলারের ঠিকানাটা কি? ব্রায়ানি লজ, সার্ফেন্টাইন অ্যাভিনিউ, সেন্ট জনস উড। ফটোটা ক্যাবিনেট সাইজের? হ্যাঁ। গুড নাইট ইউর ম্যাজেস্টি, শিগগিরই খবর পাবেন। গুড নাইট। গাড়ির আওয়াজ দূরে মিলিয়ে গেল। হোমস বলল, কাল বিকেল 3টে নাগাদ চলে এসো, এ নিয়ে কথা বলা যাবে এখন। পরদিন ঠিক 3টেই গেলাম। হোমস নাকি সকাল 8টায় বেরিয়েছে, তখনও ফেরেনি। আগুনের চুলির ধারে বসে রইলাম ফেরার পথ চেয়ে। ঘড়িতে ঢং ঢং করে 4টে বাজতেই দরজা খুলে ঘরে ঢুকলো একজন কদাকা চেহারার মানুষ। পোশাক নোংরা, মুখে দাড়ি গোঁফ, চোখ রাঙা, ভাবভঙ্গি অনেকটা মাতালের মতন। 3-3বার আপাদমস্তক চোখ বোলানোর পর চিনলাম বহুরূপী হোমসকে। শোবার ঘর থেকে 5 মিনিট পরেই বেরিয়ে এলো টুইট স্যুট পরা ভদ্রলোকের চেহারা। আগুনের সামনে পা ছড়িয়ে বসে পেট ফাটা হাসি হাসলো বেশ কিছুক্ষণ ধরে। ব্যাপারটা কি? দারুণ মজা হয়েছে আজকে সকালে, জানো? তা আইরিন অ্যাডলারের বাড়ি পাহারা দিচ্ছিলে বুঝি? ঠিক ভ্যাগাবন্ডের ছদ্মবেশে বেরিয়েছি সকাল 8টায়। তুমি তো জানোই যে সব কাজে বেরোতে গেলে ছদ্মবেশ ধারণ করলে একটু সুবিধে হয়। তা ব্রায়ানি লজ বাড়িটা দোতলা, রাস্তার ওপরেই পেছনে বাগান, ডান দিকে সাজানো বসবার ঘর, মানে ছিমছাম ঘর বলতে যা বোঝায় একদম তাই। বড় বড় জানলাও আছে। তা বাগানের পাঁচিল বরাবর একটা নোংরা গলি ঢুকে গেছে ভেতরে। খানেই হাউসকিপাররা কি করে, একটু খোড়া টোড়া পরিষ্কার করে, ডলাই মলাই করে। আমিও হাত লাগালাম। লোকগুলো খাস সাজানো, বিনিময় দিল 2 পেনি, 8 বোতল মদ, তামাক আর আইরিন অ্যাডলার সম্পর্কে অনেক খবর। একেবারে নির্ঝঞ্ঝাট মহিলা। ভোরে বেড়াতে যাওয়া ছাড়া আর কনসার্টে গান গাইতে যাওয়া ছাড়া খুব একটা বেরোন না। কিন্তু হ্যাঁ, ডট 7টায় ফিরে ডিনার খান। পুরুষ বন্ধু বলতে ওই একজনই, সুপুরুষ, প্রাণ শক্তিতে ভরপুর, ওই ডার্ক হ্যান্ডসাম টাইপের একটা ভদ্রলোক, পেশায় উকিল, নাম গডফ্রে নর্টন। খটকা লাগলো জানো, আইরিন অ্যাডলারের সঙ্গে তার সম্পর্কটা ঠিক কী রকম? ক্লায়েন্ট নাকি কোনো লাভ ইন্টারেস্টও আছে? প্রথমটা যদি ঠিক হয় তাহলে ফটোটা তার হেফাজতেই আছে, অর্থাৎ তদন্তের ক্ষেত্রফল আরও বাড়ল। আমি ভাবছি কি করব, ঠিক এমন সময় একটা গাড়ি এসে দাঁড়ালো বাড়ির ঠিক সামনে। লাফিয়ে নামলেন এক ভদ্রলোক, চেহারা দেখে বুঝলাম ওই ইনি গডফ্রে নর্টন। ইউনো, ইজ এ ডার্ক হ্যান্ডসাম ম্যান। ব্যস্ত সমস্তভাবে গাড়োয়ানকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে বলে ঝিয়ের পাশ দিয়ে বোঁ করে ঢুকে গেলেন ঘরের ভেতরে, যেন হরদমই এই বাড়িতে যাতায়াত আছে আর কি, বুঝলে? তা ভেতরে রইলেন আধ ঘন্টা। জানলা দিয়ে দেখলাম হন হন করে পায়চারি করছেন আর হাত পা নেড়ে উত্তেজিতভাবে কী সব যেন কথা বলছেন। আইরিন অ্যাডলারকে খুব একটা দেখা গেল। তারপর বেরিয়ে এলেন আগের চেয়েও ব্যস্তভাবে। গাড়োয়ানকে হেঁকে বললেন 20 মিনিটের মধ্যে রিজেন্ট স্ট্রিট হয়ে সেন্ট মনিকা গির্জায় যেতে হবে, 1/2 গিনি বকশিস পাবে। পিছু নেব কিনা ভাবছি, ঠিক এমন সময় একটা ঝকঝকে গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে।
খুব তাড়াহুড়া করে ঘোড়া জোতা হয়েছে যে সেটা দেখেই বোঝা যাচ্ছে, কোটের বোতামও লাগানোর সময় পাননি কারওয়ান। ঝড়ের মতো ঠিক এমন সময় বেরিয়ে এলেন আইরিন অ্যাডলার। ওয়াটসন, what a beautiful woman. I saw her for just 1 second and I just became completely mesmerized. যাই হোক, গাড়িতে উঠেই হেঁকে বললেন 20 মিনিটের মধ্যে সেন্ট মনিকা গির্জায় চলো, ½ পাউন্ড বকশিস দেবো। ঠিক এমন সময় একটা ছ্যাঁকড়া গাড়ি এসে দাঁড়ালো আমার সামনে। তড়াক করে লাফ মেরে ঢুকে গেলাম গাড়ির ভেতরে। উঠেই চিৎকার করে বললাম, সেন্ট মনিকা গির্জায় চলো, 20 মিনিটের মধ্যে যেতে পারলে ½ পাউন্ড বকশিস, ওই এক টোপার। উল্কা বেঁকে গাড়ি পৌঁছালো গির্জার সামনে। ভেতরে ঢুকে দেখলাম আইরিন অ্যাডলার, গডফ্রে নর্টন আর চার্চের ফাদার ছাড়া আর কেউ নেই। গোটা চার্চটাই একেবারে ফাঁকা। বেদির সামনে দাঁড়িয়ে স্রেফ 3 জন। আমাকে দেখেই কিন্তু 3 জনই দৌড়ে এলেন আমার দিকে। আমি তো অবাক। গডফ্রে নর্টন টানতে টানতে আমাকে বেদির কাছে নিয়ে এসে বললেন, এই আসুন আসুন আসুন, আপনাকেই দরকার। আর মোটে 3 মিনিট বাকি। সাক্ষী না থাকলে আইনের ফাঁক থেকে যাবে। আসুন প্লিজ, প্লিজ আসুন। পর মুহূর্তেই শুনলাম বিড়বিড় করে মন্ত্র পড়া হচ্ছে আমার কানের কাছে, আর আমিও তা দিব্যি আওড়ে যাচ্ছি। যা জানি না তার সাক্ষী দিচ্ছি, অর্থাৎ গডফ্রে নর্টন আর আইরিন অ্যাডলারের বিয়েতে মধ্যস্থতা করছি। চোখের নিমেষে বিয়ে হয়ে গেল, সবাই খুব খুশি। 1 পাউন্ড পুরস্কারও পেলাম জানো ফাদারের কাছ থেকে। এবার ব্যাপারটা বুঝলাম, সাক্ষী ছাড়া বিয়ে দেওয়া যাচ্ছিল না। রাস্তা থেকে সাক্ষী আনতে গেলে অনেক সময় পেরিয়ে যেত, তাই আমাকে পেয়ে বলতে গিয়েছেন ওরা সকলে। এত হাসছিলাম সে কারণেই। বাবা, এ তো একেবারে ড্রামাটিক সিচুয়েশন। তারপর? ড্রামার আর দেখলে কি, এবার তো আসল ড্রামা শুরু। গির্জার বাইরে এসে দুজনে গেলেন দুদিকে। যাওয়ার আগে গডফ্রে নর্টন বলে গেলেন সন্ধে নাগাদ রোজকার মতো আসবেন। এবার কোণে ফিরলেন বাড়িতে, আর আমিও এলাম এখানে তোড়জোড় করতে। কিসের আবার তোড়জোড়? খেয়ে নিয়ে বলবো, পেটে এখন আগুন জ্বলছে বুঝলে ওয়াটসন। বিকেলে তোমাকে দরকার। ওহো হ্যাঁ, কাজটা কিন্তু বেআইনি, ধরা পড়বার সম্ভাবনাও আছে। রাজি? 100 বার। উদ্দেশ্য মহৎ হলে সব কিছুতেই রাজি, কিন্তু মতলবটা কি তোমার? খাবার এসে গেল। খেতে খেতে হোমস বলল, উদ্দেশ্য তো বেজায় মহৎ। এখন 5টা বাজে, 2 ঘন্টা পর ব্রায়োনি লজে পৌঁছবো আমরা। আইরিন অ্যাডলার তখন খেতে ফিরবেন। তারপর আমি ভেতরে যাব আর তুমি থাকবে বাইরে। বসবার ঘরের জানলার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, হাতে এই জিনিসটা রাখবে। এটা আবার কি? এমন কিছুই নয়, সামান্য একটা স্মোক রকেট। ছুড়ে দিলেই আপনা থেকে জ্বলে ওঠে। 4-5 মিনিট পরে জানলা খুললে তুমি আমার হাতের দিকে নজর রাখবে। যখন দেখবে ঠিক এইভাবে আমি হাতটা নাড়াচ্ছি, বোমাটা জানলার ভেতর গলিয়ে দিয়েই আগুন আগুন বলে যত জোর আছে গলায় চেঁচিয়ে উঠবে। ভিড় জমে ওঠার পরেই সরে পড়বে, রাস্তার অন্য দিকে গিয়ে দাঁড়াবে। ঠিক 10 মিনিট পর আমি আসবো সেখানে, বুঝেছো? হ্যাঁ। শোবার ঘরে গেল হোমস। ফিরে এলো পাদ্রির ছদ্মবেশে। শুধু পোশাক নয়, চোখ মুখের চেহারা পর্যন্ত পাল্টে ফেলেছে। হোমস নেহাতি অপরাধতাত্ত্বিক, না হলে হলপ করে বলতে পারি অভিনয় জগৎ হারিয়েছে একজন কুশলী শিল্পীকে, আর বিজ্ঞান জগৎ হারিয়েছে একজন চুলচেরা বিশ্লেষককে। বেক স্ট্রিট থেকে বেরোলাম 6টা বেজে 15 মিনিটে। ব্রায়োনি লজের সামনে যখন পৌঁছালাম তখন ল্যাম্পপোস্টের আলো জ্বলে উঠেছে। বাড়ির সামনেটা যত ফাঁকা হবে ভেবেছিলাম, দেখলাম তা নয়। বেশ কিছু লোক এদিক সেদিক হয় আড্ডা মারছে, নয়তো ঘোরাফেরা করছে। ওয়াটসন, নর্টন আর অ্যাডলারের বিয়ের ফলে আমাদের কাজ কিন্তু সহজ হয়ে এলো। আইরিন অ্যাডলার এখন কখনোই চাইবেন না যে ছবিটা গডফ্রে নর্টনের চোখে পড়ুক, কিন্তু কোথায় রেখেছেন এবার সেটাই হলো আসল সমস্যা।
কোথায় বলে মনে হয় তোমার? সঙ্গে যে রাখেননি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ক্যাবিনেট সাইজের ছবি মেয়েরা পোশাকের ভেতর কোথায় বা লুকিয়ে রাখবে? তাছাড়া যে কোনো সময় গ্র্যান্ড ডিউকের লোক তাকে সার্চ করতে পারে। তাহলে কারো কাছেও রাখেনি, কেন না কয়েকদিন পরই ছবিটা তার দরকার পড়বে। তাছাড়া মেয়েরা সাধারণত একটু সিক্রেটিভ হয়, তো যখন কিছু লুকিয়ে রাখার হয় সাধারণত নিজের কাছেই লুকিয়ে রাখে, কারো সাহায্য চট করে নেয় না, বিশেষ করে যাদের আত্মবিশ্বাস আছে। কাজেই ধরে নিচ্ছি ছবিটা তার নাগালের মধ্যেই আছে, অর্থাৎ বাড়ির মধ্যেই আছে। কিন্তু বাড়ি খোঁজাও তো হয়েছে। ওকে কি আর খোঁজা বলে? তুমি কি করে খুঁজবে? আমি তো খুঁজবো না, তবে উনি দেখিয়ে দেবেন। এই যে গাড়ি এসে গেছে। মোড়ের মাথায় দেখা গেল গাড়ির আলো এসে দাঁড়ালো বাড়ির সামনে। সঙ্গে সঙ্গে প্রাপ্তিযোগের আশায় একজন নিচু ক্লাসের লোক দৌড়ে এসে খুলে ধরলো দরজা। একটু নামতে দিন। আরে এত ভিড় কিসের? দৌড়ে এলো আরো একজন। প্রথম জনকে ধাক্কা মেরে সরিয়ে দিল বকশিসটা নিজে নেওয়ার আশায়। লেগে গেল ঝগড়া, ছুটে এলো আরো অনেকে। দুটো দল হয়ে যেতেই শুরু হলো হাতাহাতি, ঘুষোঘুষি, লাঠালাঠি। হোমস দৌড়ে গেল আইরিন অ্যাডলারকে বাঁচাতে। আরে আপনারা সরুন সরুন, কি করছেন কি আপনারা? আরে ওনাকে একটু বেরোতে দিন, দাঁড়ান দাঁড়ান, সরুন একটু। কিন্তু হঠাৎ লাঠি খেয়ে কাতরে উঠে লুটিয়ে পড়লো রাস্তায়। রক্ত ঝরতে লাগলো মুখ দিয়ে। দেখেই ফর্সা হয়ে গেল হামলাবাজরা। অন্যদিক থেকে আরো কয়েকজন ছুটে এসে ঘিরে ধরলো জখম পাত্রীকে। আইরিন অ্যাডলার ততক্ষণে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গিয়েছেন। তার সৌন্দর্যের আলো যেন আলোকিত করে দিচ্ছে চারদিক। আচ্ছা, ওনার গুরুতর কিছু হয়নি তো? মরেননি, শ্বাস নিচ্ছে। মিস সিমসন, আপনি একটু ওনাকে দেখুন না প্লিজ। একটু সরুন না, আমাকে একটু দেখতে দিন। হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখবেন, একটু সরে দাঁড়ান, একটু সরে দাঁড়ান, আমাকে একটু দেখতে দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম, ওনার আঘাতটা গুরুতর মনে হচ্ছে, ভিতরে নিয়ে যাবো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, বসবার ঘরে এনে সোফায় শুয়ে দিন। শিওর ম্যাডাম। আপনারা একটু আসুন না, একটু একটু হেল্প করুন। হ্যাঁ একটু একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে, হ্যাঁ হ্যাঁ। ধরাধরি করে হোমসকে নিয়ে গিয়ে শুয়ে দেওয়া হলো সোফায়। হ্যাঁ এই তো এখানে। হ্যাঁ এখানে এখানে, ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ। আলো জ্বলল বটে, কিন্তু জানালা খোলা হলো না। দেখলাম ভদ্রমহিলা নিজে শুশ্রূষা করছেন আহত পাদ্রীকে। স্মোক রকেটটা হাতে নিয়ে তৈরি হলাম, সংকেত পেলেই ছুঁড়ব। ফাদার, আপনি কি একটু সুস্থ বোধ করছেন? আপনি না থাকলে তো আমি আজ খুব প্রবলেমে পড়ে গেছিলাম। একটু বাতাস, জানলাটা কি একটু খোলা যায়? হ্যাঁ নিশ্চয়ই। মিস সিমসন, আপনি একটু জানলাটা খুলে দিন। শিওর ম্যাডাম। খানিকক্ষণ পরে দেখলাম মিস সিমসন এসে খুলে দিলেন জানলা। সঙ্গে সঙ্গে সেই বিশেষ কায়দায় হাত তুলল হোমস, এবং আমিও স্মোক রকেটটা ঘরের মধ্যে ছুঁড়ে দিয়েই চেঁচিয়ে উঠলাম আগুন আগুন করে। একই সঙ্গে সমস্বরে আকাশ ফাটা চিৎকার আরম্ভ করলো রাস্তার লোকজন। এই আগুন 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 আগুন, এই আগুন লেগেছে, আগুন আগুন। ম্যাডাম আগুন লেগেছে, কিছু একটা করুন ম্যাডাম, আগুন লেগেছে, কিন্তু বুঝতে পারছি না কি করব। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, দ্যাট ওয়াজ আ ফলস অ্যালার্ম, কিচ্ছু হয়নি। আপনারা সবাই একটু শান্ত হন, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। সরে এলাম রাস্তার এক কোণে, 10 মিনিট দাঁড়ালাম। হোমস এসে আমাকে টেনে নিয়ে দ্রুত পদক্ষেপে এগিয়ে চলল বাড়ির দিকে। তারপর একটা ফাঁকা গলির কাছে এসে মুখ খুলল। সাবাস ডাক্তার। ফটোটা কিন্তু কোথায় আছে তা জেনে ফেলেছি। কি করে জানলে? উনি দেখিয়ে দিলেন। কিচ্ছু বুঝতে পারছি না। রাস্তার লোকগুলো যে আমার ভাড়াটে অভিনেতা তা নিশ্চয়ই বুঝেছ।
তা একটু সন্দেহ হয়েছিল, কিন্তু গোলমাল শুরু হতেই দুহাত মুখে রোগড়ে নিয়েছিলাম। আগেই হাতে লাল রং মাখা ছিল আর কি, জানোই তো, মান ধাত্তার আমলের ট্রিক। জখম হওয়ার ভান করতেই বৈঠকখানা ঘরে না ঢুকিয়ে উনি পারলেন না। বাড়ির কোন ঘরে ফটো লুকিয়ে রেখেছিলেন তা সঠিক জানতাম। বসবার ঘরও হতে পারে, শোবার ঘরও হতে পারে। সেটা জানবার জন্যই তোমার ওই স্মোক রকেট। বাড়িতে আগুন লাগলে মেয়েরা আগে সবচেয়ে তার দামি জিনিসকে বাঁচাতে ছুটে যায়। মায়েরা দৌড়ায় বাচ্চার দিকে, কুমারীরা দৌড়ায় গয়নার দিকে, কিন্তু আইরিন অ্যাডলার দৌড়লেন ঘন্টার দড়ির ওপরকার একটা আলগা তক্তার দিকে। আধখানা টেনে সরাতেই ভেতরকার ফাঁক থেকে স্পষ্ট দেখলাম ফটোটা, জানো। তারপরই যখন বললাম আগুন লাগেনি, উনি যেখানকার ফটো সেখানে রেখে দিয়ে ওই স্মোক রকেটটার দিকে একবার তাকিয়ে সোজা বেরিয়ে গেলেন ঘর থেকে। সেই ফাঁকে যদি ছবিটা সরিয়ে নিতে পারতাম খুব ভালো হতো, কিন্তু কোচওয়ান লোকটা ঘরে ঢুকে এমন কটমট করে চেয়ে রইল আমার দিকে, সে ভরসা আর হলো না। এসব ব্যাপারে বেশি তাড়াহুড়ো না করাই ভালো, বুঝলে। এবার কি করবে? কাল সকাল 8টায় খোদ হিজ ম্যাজেস্টিকে নিয়ে যাব আইরিন অ্যাডলারের বসবার ঘরে। উনি অবশ্য নেমে আমাদের কাউকে দেখতে পাবেন না, সেই সঙ্গে দেখবেন ফটোটাও উধাও। আমি চাই মহারাজ নিজের হাতে ছবি উদ্ধার করুন। আর দেরি নয়, এক্ষুনি লিখে হিজ ম্যাজেস্টিকে জানাতে হবে। বেকার স্ট্রিটে পৌঁছে গেলাম কথা বলতে বলতে। দরজার সামনে দাঁড়িয়ে চাবির জন্য পকেটে হাত দিল হোমস। অমনি কানের কাছে শুনলাম স্বাগত ভাষণ। গুড নাইট মিস্টার শার্লক হোমস। রাস্তায় তখন গমগম করছে লোকজন। মনে হলো আলস্টারধারী শীর্ণকায় এক ছোকরার দিক থেকে ভেসে এলো কথাটা। হন হন করে সে আমাদের পাশ দিয়ে চলে গেল সামনে। চেনা গলা, চেনা গলা, কিন্তু কিন্তু লোকটা কে? সে রাত্রে আর বাড়ি ফিরলাম না, বেক স্ট্রিটের বাড়িতেই থেকে গেলাম। পরের দিন সকালে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন বোহেমিয়ার গ্র্যান্ড ডিউক। পেয়েছেন? এখনো পাইনি, তবে এবার পাবো। তাহলে চলুন চলুন, আর দেরি নয়। নেমে এলাম নিচে। ব্রুহ্যাম গাড়িতে চেপে রওনা হলাম ব্রায়নি লজ অভিমুখে। যেতে যেতে হোমস বলল, আইরিন অ্যাডলারের বিয়ে হয়ে গিয়েছে, জানেন? সে কি? কবে? কালকে। কার সঙ্গে? উকিল গডফ্রে নর্টনের সঙ্গে। কিন্তু কিন্তু আইরিন কি তাকে ভালোবাসে? আশা করি বাসেন, আর বাসেন বলেই তিনি আপনাকে ভালোবাসেন না। তাই আপনার ভালো মন্দ নিয়ে তার আর মাথা ব্যথাও থাকবে না। বোবা হয়ে গেলেন গ্র্যান্ড ডিউক। বিষাদাবরণে আবৃত রইলেন পথের বাকিটুকু। উদ্বেলিত আবেগ প্রকাশ করলেন না বাইরে। ব্রায়নি লজের সামনে গিয়ে দেখি দরজা খোলা, সিঁড়িতে দাঁড়িয়ে আছেন মিস সিমসন। আমাদের দেখেই বললেন, আপনি কি মিস্টার শার্লক হোমস? ইয়েস, আই অ্যাম শার্লক হোমস। ম্যাডাম আজ ভোর 5:15 ট্রেনে চলে গেছেন, স্বামীকে নিয়ে গেছেন, বলে গেছেন আপনি আসতে পারেন। সে কি, ইংল্যান্ড ছেড়ে চলে গেছেন নাকি? হ্যাঁ, ফরএভার। হ্যাঁ, আর ফিরবেন না? কিন্তু কিন্তু ওই কাগজপত্রগুলো? হুড়মুড়িয়ে বসবার ঘরে ঢুকে পড়ল হোমস। তছনছ অবস্থা ঘরে, দেরাজগুলো খোলা, তাক ফাঁকা। তৎক্ষণাৎ ঘন্টা দড়ি তক্তাটা ভেঙে ফেলল হোমস। ভেতর থেকে বার করলো একটা ফটো আর একটা চিঠি। ফটোটা আইরিন অ্যাডলারের, চিঠিটা শার্লক হোমসের। খামের ওপরে তার নামের তলায় লেখা, শার্লক হোমস না আসা পর্যন্ত এই চিঠি যেন এখানেই থাকে। এক টানে খাম ছিঁড়ে ফেলল হোমস। রাত 12টার সময় লেখা হয়েছে। হুমড়ি খেয়ে একসাথে পড়লাম তিনজনে। ডিয়ার মিস্টার শার্লক হোমস, আপনার কাছে ধারাই আলাদা, শত মুখে প্রশংসা করতে হয়। আগুন আগুন চিৎকার শোনার আগে পর্যন্ত বুঝিনি ফাঁদে পড়েছি। বুঝলাম যখন, তখন খটকা লাগলো।
কিছুদিন আগে শুনেছিলাম ছবি উদ্ধারের জন্য আপনার দ্বারস্থ হতে পারেন মহারাজ। তাই কোচানকে আপনার পাহারায় রেখে উপরে গিয়ে পুরুষ মানুষের ছদ্মবেশ ধরলাম। জানেন তো, অভিনয় জিনিসটা আমি ভালোভাবেই রপ্ত করেছি এবং বহুবার দেখেছি পুরুষের ছদ্মবেশেই কাজ হয় বেশি। আপনার পেছন পেছন বাড়ি পর্যন্ত গিয়ে যখন দেখলাম সত্যিই আপনি শার্লক হোমস, তখন বিবেচকের মতো গুড নাইট জানিয়ে তৎক্ষণাৎ রওনা হলাম স্বামীর সঙ্গে পরামর্শ করার জন্যে। কি মনে পড়ছে তো? ঠিক করলাম এই রকম দুর্ধর্ষ প্রতিপক্ষর খপ্পর থেকে রেহাই পেতে হলে দেশ ছেড়ে চম্পট দেওয়া ছাড়া আর পথ নেই। তাই কাল সকালে এসে দেখবেন আমি নেই। ফটো নিয়ে দুশ্চিন্তা করতে হবে না আপনার মক্কেলকে। আমায় ভালোবেসে যিনি বিয়ে করেছেন তিনি ওর চাইতে অনেক উঁচু জগতের মানুষ। রাজা হয়ে আমাকে যে আঘাত উনি দিয়েছেন তার পাল্টা আঘাত আমি দেব না। তবে ছবিটাও দেব না, ভবিষ্যতে রক্ষা কবচ হিসেবে কাছে রাখবো। তার বদলে অন্য একটা ছবি রেখে গেলাম, ইচ্ছে হলে সেটা উনি রাখতে পারেন। ইতি আইরিন নর্টন অ্যাডলার। মেয়ের মতো মেয়ে, একদম একদম আমার রানী হওয়ার উপযুক্ত। কিন্তু কিন্তু যদি একটু সমশ্রেণীর হতেন। আমিও তো তাই দেখছি। উনি উনি অন্তত আপনার সমশ্রেণীর নন। আফসোস রয়ে গেল এই কেসটাকে এর থেকে আরও ভালো করে শেষ করতে পারলাম না বলে। বলেন কি, এর চাইতে আর ভালো শেষ হয় নাকি? আইরিন অ্যাডলার দু কথা বলে না। ফটোটা পুড়ে ছাই হয়ে গেলেও এত নিশ্চিন্ত থাকতে পারতাম না। বলুন বলুন, কি পুরস্কার চান আপনি সেটা বলুন। এই এই আংটিটা যদি দিই। আংটির চেয়েও দামি জিনিস আপনার কাছে রয়েছে ইওর ম্যাজেস্টি। কি বলুন তো? এই ফটোটা। আইরিনের ফটো আপনি নেবেন? তা বেশ, তো নিন। ফটোটা তার হাত থেকে নিয়ে হোমস বলল, আইরিন অ্যাডলার, দ্য ওম্যান। হেঁট হয়ে অভিবাদন জানিয়ে আমাকে নিয়ে বাড়িমুখ রওনা হলো হোমস। পেছনও ফিরে দেখল না। প্রতি অভিবাদন জানাচ্ছেন বোহেমিয়ার গ্র্যান্ড ডিউক। শুনছিলেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক কাহিনী আ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। শার্লক হোমসের ভূমিকায় সুপ্রিয়, ডক্টর ওয়াটসন ও গল্প পাঠে অর্ঘ্য, বোহেমিয়ান কিংয়ের ভূমিকায় অঙ্কিত, আইরিন অ্যাডলারের ভূমিকায় দিয়া, মিস সিমসনের ভূমিকায় বিন্তা। সম্পাদনা, আবহ সঙ্গীত, অডিও অ্যাডাপশন ও পরিচালনায় অর্ঘ্য। পরিকল্পনায় অঙ্কিত। পোস্টার ডিজাইনিং অপরাজিতা গাঙ্গুলি ও আমাদের শার্লক থিমটি কম্পোজ করেছেন পল্লব নস্কর। দেশ এন্টারটেনমেন্ট পিকচারের তরফ থেকে অপরাজিতা গাঙ্গুলি ও পল্লব নস্করকে আন্তরিক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন রেগুলার আপডেটস পাওয়ার জন্য। আরও আপডেটস পেতে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্কটি ক্লিক করে ফলো করুন। গল্প স্বল্পর পরবর্তী গল্প আসবে খুব শীঘ্রই, শুধুমাত্র দেশ এন্টারটেনমেন্ট পিকচারে।